আর এবার নজর রাখতে হচ্ছে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে উত্তেজনার পারদ ক্রমেই যেন চড়ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। শনিবার রাতভর ইরান এবং ইসরায়েলের একে অপরের উপর ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা, আর জানিয়ে তপ্ত রয়েছে একেবারেই ইরান এবং ইসরায়েলের দুদেশ, অর্থাৎ বলা যেতে পারে ক্রমেই চড়ছে পারদ, ক্রমেই বাড়ছে একেবারেই উত্তেজনার পারদ। এতে ইসরায়েলের একজন মহিলা নিহত হয়েছেন, 13 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানের তেল ডিপোতে বিস্ফোরণ, 60 জনের বেশি নিহত হয়েছেন বলেই প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের তামরা শহরে একটি দোতলা বাড়ির উপর আঘাত আনে। আবারও জানাচ্ছি আপনাদের, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের তামরা শহরের একটি দোতলা বাড়ির উপর আঘাত আনে। এই হামলায় একজন মহিলা নিহত হন, 7 জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক। আরও একটি স্থানে পৃথক হামলায় 6 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিশোধ, অর্থাৎ পাল্টা প্রতিশোধ বলা যেতে পারে। দীর্ঘদিনের যে জমে থাকা একটা তপ্ত রাজনীতি, যেখানে দাঁড়িয়ে থেকে তপ্ত উত্তেজনার মধ্যেই অবশেষে যেখানে ইসরায়েলকে দেখা দিতে গেল, একেবারে ইসরায়েল যখন হামলা চালালো ইরানে, এবং ইরান তখনও কিন্তু চুপ করে বসে থাকেনি, ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আর যার নিয়েই দুদেশের কিন্তু বেশ কিছু জায়গা এবং বেশ কিছু এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিশোধ কীভাবে, তেহরানের তেল ডিপো যে ছিল তা উড়িয়ে দেওয়া হয়েছে। পাল্টা প্রতিশোধ হিসাবে কিন্তু ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের শাহরান অঞ্চলে দুটি তেল ডিপোতে হামলা চালিয়েছে। জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ইরানের জ্বালানি মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার ফলে ইরানের অর্থনীতিতে একটা বড় সড় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। নেতানিয়াহুর পাল্টা হুঁশিয়ারি, অর্থাৎ পাল্টা সেখান থেকে নেতানিয়াহুর বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের আকাশে দেখা যাবে না ইসরায়েলি বিমান, অর্থাৎ তেহরানের আকাশে দেখা যাবে ইসরায়েলি বিমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় এমন কথাই প্রকাশ করেছেন, অর্থাৎ একেবারেই কোট টু কোট, আনকোট আপনাদের বলার চেষ্টা করছি যেখানে দাঁড়িয়ে থেকে তিনি কি বলেছেন। বলছেন নেতানিয়াহু, আমরা আয়াতুল্লাহ শাসনের প্রতি অবস্থান এবং লক্ষ্যবস্তুতে আঘাত আনব। তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান শিগগিরই দেখা যাবে, অর্থাৎ এক প্রকার এটাকে কিন্তু হুমকি বলেই ধরে নেওয়া হচ্ছে। এই মন্তব্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত আশঙ্কা দেখা দিয়েছে, অর্থাৎ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কথা বলাই যায়। বিশেষজ্ঞদের মত কী রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কি বলছে? আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের খামেনি সরকারকে উৎখাত করতে চায়। আমরা জানিয়ে রাখছি আপনাদের, যেটা বিশ্লেষকদের মত, পাশাপাশি আন্তর্জাতিক মহলের মতামত। আমেরিকা এবং ইসরায়েল নাকি যৌথভাবে ইরানের খামেনি সরকারকে উৎখাত করতে চায়। ইরান সরকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় ইন্টারনেট নিষিদ্ধ করেছে। এরই মাঝে রবিবার ওমানের রাজধানী মাস্কট নির্ধারিত ইরান মার্কিন পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে, অর্থাৎ দুদেশই নিউক্লিয়ার একেবারে তৈরি করে থাকেন এবং দুদেশই পরমাণু শক্তিধর দেশ, এবং সেখানেই বারংবার যে কোনো জায়গায় বা যে কোনো দেশের মধ্যে যদি কোনো রকমভাবে সংঘর্ষ হয়ে থাকে, তখন কিন্তু একটি মাত্র বিষয় সামনে আসে যা কিন্তু নাগরিকদের জন্য চিন্তা বাড়ায়, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র হামলা। অর্থাৎ দুদেশের পক্ষ থেকে কোনো দেশ যদি পারমাণবিক হামলা চালায়, তা শুধুমাত্র সেই দেশের জন্যই ক্ষতি নয়, বরং পার্শ্ববর্তী দেশের জন্যও একটা ক্ষতিকারক নিদর্শন হিসেবে বিবেচিত হবে। আর এই যুদ্ধ সংঘর্ষ বিরতি নিয়ে রীতিমতো কিন্তু একটা আলোচনা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার যে ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত ইরান এবং মার্কিন পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে, আর এই বাতিল করার পর থেকেই আরও তপ্ত হচ্ছে রাজনীতি, অর্থাৎ আরোই কোথাও ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা কোথাও মনে করা হচ্ছে আবারও বাড়তে পারে এই সংঘাত, এই ঘাত প্রত্যাঘাত, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। আর যা নিয়ে মূলত কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো প্রকারভাবেই দুপক্ষের সমঝোতা কোনোভাবেই হচ্ছে না। ইসরায়েল প্রথমে ভেবেছিল তারা হামলা চালাবে, অর্থাৎ ইরানে হামলা চালিয়ে মূলত তারা কোনোরকমভাবে আর কোনোরকমভাবে দিক নির্দেশ করতে চাইবে না, কিন্তু দেখা গেল কি ইরান 24 ঘন্টার মধ্যেই একেবারে সায়স্তা করলো, শাস্তি দিয়ে বসলো ইসরায়েলকে, পাল্টা অ্যাটাক চালানো হলো ইসরায়েলে, অর্থাৎ ইসরায়েলের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হলো। আর যেখানে মূলত কিন্তু নিউক্লিয়ার সায়েন্টিস্ট সহ বেশ কয়েকজন, অর্থাৎ কমান্ডার সহ কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়, ইরানের বেশ কয়েকজন সেনা প্রধানের মতন কর্মকর্তারা। এবং তারপর থেকেই বসে থাকেনি ইরান এবার কি করলো, পাল্টা অ্যাটাক চালিয়ে ফেললো ইসরায়েলে, এবং ইসরায়েলে একেবারে অ্যাটাক চালানোর পর যথারীতি সেখানে দেখা গেল ইসরায়েলও চুপ করে বসে থাকলো না। ব্যালিস্টিক মিসাইল, পাল্টা বিমান হামলা, এই নিয়ে একেবারে উত্তপ্ত থাকলো পরিস্থিতি। আর এখন দেখার বিষয় মূলত ভবিষ্যতেও কিন্তু
ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ চলছে, যে বিতর্ক চলছে, যে মতবিরোধ চলছে, অর্থাৎ যে আদর্শগত মতবিরোধ চলছে, তা থেকে কিন্তু মূলত একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। অন্যদিকে রুশের মতন দেশ, চীনের মতন দেশ পাশাপাশি দাঁড়িয়ে থেকে ইউরোপীয় ইউনিয়ন, এই দেশগুলোর কিন্তু একটা বড়সড় ভূমিকা পালন করছে। কেননা তাদের সমঝোতা, তাদের আলোচনা, তাদের বার্তা মূলত কিন্তু কোথাও এই দুই দেশের যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোথাও একটা সামলানো যেতে পারে তাদের বার্তার মধ্য দিয়ে, এ কথাই সাফ বলে দেওয়া হয়েছে। কিন্তু এদিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আবার ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি আবার সাফ জানিয়ে দিয়েছেন যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে কিন্তু সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ এক কথায় বলাই যায় চাপে পড়েছে ইরান, কিন্তু ইরান আবার পাশে পাচ্ছে তার অন্যান্য দেশগুলোকে, লেবানন থেকে শুরু করে গাজা, এই সমস্ত দেশগুলোকে পাশে পাচ্ছে আবার ইরান, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। কিন্তু ইরানের তেল দ্বীপতে উড়িয়ে দিল ইসরায়েল, অর্থাৎ বিশ্ববাজারে যে আবারও অর্থনীতির প্রভাব পড়তে পারে, অর্থাৎ তেলের দাম আবার যে হু হু করে বাড়তে পারে, এ কথা কিন্তু বলাই যায়। কেননা এই পরিস্থিতিতে মূলত 90% আমদানিকারক দেশ কিন্তু ভারত, অর্থাৎ ভারত কিন্তু বাইরে থেকে আমদানি করে 90% তেল, আর সেখানে দাঁড়িয়ে থেকে ভারতেও যে একটা প্রভাব পড়তে চলেছে, এ কথা বলাই বাহুল্য। ইরান ইসরায়েলের যুদ্ধ তীব্রতর, অর্থাৎ আরও কোথায় যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের তেল ডিপোতে উড়িয়ে দিয়েছে ইসরায়েল তামরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে আবার নেতানিয়াহুর পাল্টা হুঁশিয়ারি, অর্থাৎ পাল্টা অ্যাটাক, কাউন্টার, একেবারে কাউন্টার, অর্থাৎ ঘাত প্রত্যাঘাতে একেবারে উত্তপ্ত হয়েছে ইসরায়েল এবং ইরান। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নিয়ে আলোচনা করবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সত্যজিৎ। একেবারেই তামরায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আবার নেতানিয়াহুর হুঁশিয়ারি, অর্থাৎ কোথাও যেন আরও তপ্ত হয়ে উঠছে দু দেশের মধ্যে এই মতবিরোধ। আবার সেই মতবিরোধ চাঙ্গা হয়ে উঠেছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধ ভয়াবহতার রূপ। সত্যজিৎ, যুদ্ধ ভয়াবহ না ভয়াবহতর হতে চলেছে। এখন পেছনে রয়েছে আমেরিকা। এই যে আমেরিকার পক্ষ থেকে ইরানকে যে তার পরমাণু অস্ত্র ভান্ডার সংকুচিত করার জন্য 7 দিন বেঁধে দেওয়া হয়, তারপরে কিন্তু ইসরায়েল আক্রমণটা চালায়। ফলে স্বাভাবিকভাবেই এই আক্রমণ কোনো থামার নাই। কারণ এরপর ইসরায়েলের যে প্রথমে আক্রমণ ইরানের তেহরানে, যেখানে প্রায় 7 জন বিজ্ঞানী যারা নিউক্লিয়ার তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিহত হন, সেনাপ্রধান নিহত হন, এবং তারই পাল্টা কিন্তু ইরানও কিন্তু ইসরায়েলের জেরুজালেম, তেল আবিবে আক্রমণ চালায়। এবং তারপর থেকে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর শিক্ষা দেবেন। এবং তারপরে এই যে ইসরায়েলের যে পাল্টা হামলা, সুতরাং এই হামলা কিন্তু একটা জিনিস স্পষ্ট করছে, তা হচ্ছে এই যুদ্ধ বৃহত্তর থেকে বৃহত্তর হতে চলেছে। কারণ হামলা যাতে হবে, ইরান কিন্তু কেবলমাত্র ইসরায়েলকে নয়, আমেরিকাকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ফলে স্বাভাবিকভাবেই এর পেছনে যে আমেরিকার হিন্দন রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখেন। কিন্তু এই যুদ্ধের পরে যেটা আন্তর্জাতিক বাজারে যেটা হতে চলেছে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু ব্যাপক বাড়তে চলছে। কারণ এই দুই দেশের জিডিপি কিন্তু পুরোটাই খনিজ তেলের উপর নির্ভরশীল। এবং এই দুই দেশ তো গেল, এই দুই দেশের কাছে খনিজ তেল আমদানি করে বিশ্বের বহু দেশ, ভারতও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই খনিজ তেলের যদি ভান্ডারগুলো যে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু বিশ্ববাজারে আমদানি রপ্তানির প্রভাব যেমন পড়বে, ঠিক তেমন দ্রব্যমূল্য বৃদ্ধিও হতে চলেছে। আর যার ফলে কিন্তু ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে দুই দেশ ইসরায়েল এবং ইরান কিন্তু যুদ্ধ দেওয়ার বাধ্য হয়েছে। কিন্তু যে কথা এগোচ্ছে, তুমি ঠিকই বললে যে আশেপাশে যে কান্ট্রিগুলো রয়েছে, কাতার বলো, সৌদি আরব বলো, জর্ডন, প্রত্যেকটি রাষ্ট্র কিন্তু এই খনিজ তেলের উপর নির্ভরশীল। ফলে এই যুদ্ধ যদি বৃহত্তর আকার নেয়, বিভিন্ন দেশ জড়িয়ে পড়তে পারে। কারণ দুই দেশের মাঝখানে প্রায় 1500 কিলোমিটার দূরত্ব। বলা যাবে মাঝখানে যে দেশ ইরাক রয়েছে, তারা কোথাও যেন ব্যাডমিন্টন খেলছে, এপাশে বল আসছে, ওপাশে এরকম কিন্তু চলছে এই যুদ্ধ। ফলে এই যুদ্ধ কিন্তু বৃহত্তর আকার নিতে চলেছে। কিন্তু যদি এই যুদ্ধ পরপর চলতে থাকে, অর্থাৎ 1500 কিলোমিটার দূর থেকে যুদ্ধ চলতে থাকে, তাহলে বিভিন্ন দেশও জড়িয়ে পড়তে পারে। আর যার ফলে খনিজ তেল ভান্ডারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে দেশের বিভিন্ন দেশ কিন্তু এই ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং যার ফলে দ্রব্যমূল্য শুধুমাত্র খনিজ তেল নয়, শুধুমাত্র পেট্রোল বা ডিজেল নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু বেড়ে যেতে পারে। অর্থাৎ সত্যজিৎ, এক প্রকার ভারতের বাজারেও কোথাও প্রভাব পড়তে চলেছে। যদিও ভারত কিন্তু একটা আমদানিকারক দেশ, অর্থাৎ বহু দেশ থেকে এরকম তেল খনিজ পদার্থ আমদানি করে থাকে ভারত, অর্থাৎ জিডিপিও রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক একটা কথা বাতাবরণও কাজ করে সেই দেশের জন্য, অর্থাৎ যে দেশগুলো থেকে আসে, অর্থাৎ তার মধ্যে থেকে ইরানও রয়েছে, ইসরায়েলও রয়েছে, এবং সেখানে ভারতের বাজারেও কোথাও কি প্রভাব পড়বে? পড়া স্বাভাবিক। দেখো, যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, তাহলে প্রত্যেকটি দেশের আক্রমণের প্রধান লক্ষ্য হতে থাকে সেই দেশের অস্ত্র ভান্ডার একদিকে যেমন থাকে, ঠিক তেমন থাকে সেই দেশ কিসের উপর নির্ভরশীল সেটা কিন্তু থাকে। অর্থাৎ
দুই দেশের কিন্তু অন্যতম যেটা বললাম জিডিপি, সেটা হচ্ছে খনিজ তেল। ফলে ইরানের টার্গেট দেখো, ইসরায়েলের খনিজ তেলের ভান্ডার, ইসরায়েলের টার্গেট কিন্তু সেই ইরানের খনিজ তেলের ভান্ডার। ফলে এই যে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমদানি রপ্তানিতে একটা সমস্যা তৈরি হবে। বেশ, তোমার সাথে আরো একটি বিষয়ে স্পষ্ট হওয়ার চেষ্টা করবো শুধু। দেখো এখানে ইরাকের অবস্থান কিন্তু খুব স্পষ্ট, একদিকে ইসরায়েল, একদিকে তোমার হচ্ছে একেবারে ইরান, মাঝখানে পড়ে রয়েছে মধ্যস্থতায় ইরাকের অবস্থান। এবার ইরাকের মূলত অবস্থান কি হতে চলেছে, যদি ইরাক এবার যদি মানে ঘোষণা যদি করে তাদের আকাশপথ, জলপথ, বা জলপথ থেকে ধরার কথা না, কিন্তু যদি তারা বলে কোনো রকম ভাবে তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে না দুদেশ, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও গিয়ে একটা সমঝোতা করার বিষয় উঠে আসতে পারে। অর্থাৎ ইরাকের মধ্যস্থতায় কোথাও গিয়ে একটা এই যে ঘাত প্রত্যাঘাতের একটা কাউন্টার পাল্টা অ্যাটাকের কোথাও একটা যে বিষয় দেখা যায়, সেটাকে কোথাও থামতে পারে। দেখো, সাদ্দাম হোসেনের পতনের পর ইরাক অনেকটাই বলে যে অবস্থায় ছিল সেই অবস্থায় অনেকটা পিছিয়ে পড়েছে, এবং ইরাকে এই মুহূর্তে যে সরকার রয়েছে তা কিন্তু অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল। অর্থাৎ পাকিস্তানের মতো, যে পাকিস্তান চালে সরকার রাখে, পাকিস্তানের সরকার বদল। অর্থাৎ এই মুহূর্তে ইরাকে যে সরকার রয়েছে তা কিন্তু আমেরিকাপন্থী। ফলে সেই দেশ যে আমেরিকার বিরুদ্ধে যাবে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সেখানেই যদি যুদ্ধের মধ্যস্থায় এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইরাকের পক্ষ থেকে সেরকম বিবৃতি দেওয়া সম্ভব না। তখন আমেরিকার উপর তারা যতটা নির্ভরশীল, এবং যার ফলে কিন্তু ইরাক এরকম কোনো স্পষ্ট বিবৃতি দিতে পারবে না। যদি দেওয়ার চেষ্টা হয়তো সেই সরকার পতন হবে, যেটা আমরা পাকিস্তানে বারবার দেখি, ইমরান খানের ক্ষেত্রে দেখেছি। সুতরাং এখানে দাঁড়িয়ে এই ইরাক এরকম কোনো কড়া অবস্থান নেওয়ার কিন্তু অবস্থায় নেই, কারণ সাদ্দাম হোসেনের পতনের পর যে সরকারটি ক্ষমতায় বলেছে তারা কিন্তু আমেরিকা। একদম সত্যি, অনেক প্রশ্ন, অনেক আলোচনা করার বিষয় আছে, কিন্তু সংক্ষেপে আরো একটি বিষয় ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো দর্শকদের উদ্দেশ্যে বোঝানোর জন্য তোমাকে বলবো। যেখানে দেখো যেমনটা তুমি বললে, হয়তো নিশ্চয়ই এবার ইরান বা ইরাক কোনো রকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলবে না। অর্থাৎ ইতিমধ্যে তো আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে, অর্থাৎ বলা যেতে পারে একদম বলা যেতে পারে ইসরায়েলকে মনে করো তোমার একেবারেই হামলা করা বা ইসরায়েলের উপর অ্যাটাক করা কিন্তু পাল্টা আবার হামলা হয়ে দাঁড়াচ্ছে ইরানের জন্য। সেখানে দাঁড়িয়ে থেকে এবার ইরান এক প্রকার বলা যেতে পারে কোথাও চাপে পড়তে চলেছে। অর্থাৎ ইরানকে কোথাও কিন্তু হালকাভাবে না হলেও হালকাভাবে তারা দেখাতে চাইছেন না। অর্থাৎ তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে এক প্রকার, ইসরায়েলকে এক প্রকার টেরোরিস্ট কান্ট্রি হিসেবে আবার বিবেচিত করে ঘোষণা করে ফেলছেন। একদমই তাই, একদমই এই কথা অত্যন্ত স্পষ্ট। দেখো, যুদ্ধ যে জায়গাতে এগোচ্ছে, আর ইসরায়েল এইভাবে তাদের অবস্থান কিন্তু পরপর নিয়ে রয়েছে যে বিভিন্ন দেশের যুদ্ধের ক্ষেত্রে। এবং এই যে যুদ্ধের পরিস্থিতি, সেখানে ইরান যেভাবে ইসরায়েলকে টেরোরিস্ট কান্ট্রি, সেটা তো গোটা বিশ্ব দেখেছে। আর হামাস জঙ্গি সংগঠন, তারাও কিন্তু বিশ্ব মানচিত্রে টেরোরিস্ট হিসেবে পরিচিত। তুমি দেখো, হিজবুল্লাহ, হুতি, প্রত্যেকটি জঙ্গি। এবং এই জঙ্গি যে একের পর এক নেতা, আমরা যে হামাসের কথা বলি, হামাসের প্রধান কে ছিলেন? নাসার আল্লাহ। ইসরায়েল যখন গাজায় আক্রমণ করে সে সময় নাসার আল্লাহ এই গাজা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন কোথায়? ইরানে। এবং বলা যায় তেহরানে তাকে অত্যন্ত নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছিল কিন্তু ইরানের এই খামেনির সরকার, আয়াতুল্লাহ খামেনির সরকার, এবং তাকে যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছিল। এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত স্ট্রং, তারা ভেতরে ঢুকে কিন্তু একদম নিখুঁত অপসার চালিয়ে এই নাসালাকে খতম করে। কিন্তু এই যে অপসার, অর্থাৎ জঙ্গিদের যে মদত দেওয়া ইরানের যে রয়েছে পরপর এই পদক্ষেপগুলো, ফলে সেটা এখন সেই ইরান যদি ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র স্বীকৃতি দেয়, সেটা তাদের মতামত। জঙ্গি হিসেবে বিশ্ব মানচিত্রে কারা পরিচিত আমাদের প্রত্যেকেরই জানা। সুতরাং এই বক্তব্য, অর্থাৎ বলা যেতে পারে মুসলিম কান্ট্রিগুলোকে যদি বলে, সৌদি আরব হোক, কাতার হোক বা জর্ডন হোক, আশেপাশে যে রয়েছে সেই কান্ট্রিগুলোকে পাশে পাওয়ার জন্য ইরাক এই ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর একটা চেষ্টা করছে। ধন্যবাদ সত্যজির সঙ্গে থাকার জন্য। তো আমরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর হুঁশিয়ারি, অর্থাৎ এক প্রকার স্পষ্ট যেদিকে দাঁড়িয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সাফ বার্তা দিয়ে দিয়েছেন ইসরায়েলের পাশে রয়েছেন, ইসরায়েলের যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ট্রাম্প। এদিকে আবার ইরান এক প্রকার কিন্তু এটাকে এক প্রকার কোথাও যেন একটা হালকাভাবে নিতে চাইছে না, কেননা ইরান আবার পাল্টা অ্যাটাক করছে, কাউন্টার প্রত্যাঘাত করে, যার জন্য কিন্তু উত্তপ্ত রয়েছে একেবারেই ইসরায়েল এবং ইরানের মধ্যে মধ্যস্থতা। অর্থাৎ সেখানে কিন্তু আবার ইরান পাল্টা আবার বলে বসছে ইসরায়েলকে টেরোরিস্ট একটা কান্ট্রি, অর্থাৎ জঙ্গির একটা কান্ট্রি। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু একটা আবারও মতবিরোধ, আবারও কিন্তু একটা আন্তর্জাতিক সাথে পার্থক্য দেখা যেত বারংবার, জানিয়ে দ্বন্দ্ব তাই কিন্তু মূলত আবারও ফিরে আসতে পারে। এবং সেখানেই মূলত ইরান এবং ইসরায়েলের ঘাত প্রত্যাঘাতে তপ্ত হয়েছে দুদেশ।